গতকাল রাতে আমি আমার স্বামীকে অদ্ভুতভাবে আবিষ্কার করি। লক্ষ্য করি সে মেঝেতে চিত হয়ে শুয়ে আছে। প্রথমে ভেবেছিলাম গরমে এমন হয়ে শুয়ে আছে। মাঝে মাঝে অতিরিক্ত গরমে মেঝেতে শুয়ে থাকার একটা অভ্যাস তার আছে। তবে বেশ কিছুক্ষণ হয়ে যাওয়া আমি তাকে ডাক দিলাম, তার কোনো সাড়া শব্দ নেই। আমি কিছুটা অবাক হয়ে তার কাছে গেলাম। নিভু নিভু আলোতে লক্ষ্য করলাম সে উপর দিকে হা করে চোখ খুলে তাকিয়ে আছে। তাকে ভীষণ ভয়ঙ্কর লাগছিল। আমি কিছুটা ভীত হলাম। মনে হচ্ছিল কোনো অভিশপ্ত হাওয়া আমার শরীরে এসে লেপ্টে গেছে। স্থিরতা যেন আমাকে ঘিরে ধরেছে। একটুও নড়ার শক্তি পাচ্ছি না। নড়ে চড়ে লাইট জ্বালাবো সে সাহসও আমার হয়ে উঠছিল না। বেশ কতক্ষণ আমি অবশের মতো দাঁড়িয়ে রইলাম। এরপর মনে হলো কিছু একটা ঘর থেকে বের হয়েছে। একটু শক্তি শরীরে আসতে লাগলো। ভয় ভয় ভাবটাও কেটে গেল। আমি নিজেকে সামলে নিলাম। এরপর সরাসরি চলে গেলাম সুইচ বোর্ডে। সেখানে গিয়ে প্রথমে লাইট জ্বালালাম। লাইট জ্বালিয়ে আমার স্বামীর কাছে গেলাম। তখনও সে উপর দিকে হা করে চোখ খুলে তাকিয়েছিল। আমি তাকে ভালো করে লক্ষ্য করলাম। খেয়াল করলাম ওর বুকের মাঝখানে একটা বৃত্ত আঁকা। বৃত্তটা কালো রঙের। আমি ভীত হয়ে দাঁড়ানোর থেকে বসে পড়লাম। এ বাসায় কেবল আমি এবং আমার স্বামী থাকি। আমার শাশুড়ি গত হয়েছেন 40 দিনও হয়নি। এই বাসাতে হুট করে আকস্মিক মৃত্যু হয় তার। মৃত্যুর সময় বারবার ইশারা করে কি জানি দেখছিলেন। এরপর তিনিও চোখ খুলে জিহ্বা বের করে মারা যান। তিনি মারা যাওয়ার পর ওনার কপালে আমি কালো টিকার মতো কিছু দেখেছিলাম, যা কিছুক্ষণ স্থায়ী ছিল। পরবর্তীতে তা ভ্যানিশ হয়ে পড়ে। আমার শাশুড়ির মৃত্যুর পর বাসাটা কেমন জানি ভার লাগতো। ভেবেছিলাম 40 দিনও পর হয়নি, হয়তো ওনার আত্মা গুড় গুড় করছে তাই এমনটা লাগছে। তবে আজকে আমার স্বামীর মেহেরের এই অবস্থা দেখে বেশ ভয় পেয়ে গেলাম। বেশ কিছুক্ষণ বসে থেকে এইসব চিন্তা করতে লাগলাম। এরপর বেশ সাহস নিয়ে বুকের উপর কালো বৃত্তি তার স্পর্শ করলাম। স্পর্শ করার সাথে সাথে মেহের জোরে নিঃশ্বাস নিল। কেমন যেন ছটফট করতে লাগলো। আমি তাকে ধরে স্বাভাবিক করার চেষ্টা করলাম, কিন্তু সেও বারবার কি যেন ইশারা করছিল। আমি বুঝতে পারছিলাম না কি দেখাচ্ছে। হাতের ইশারা বরাবর তাকিয়ে আমি কিছুই দেখতে পেলাম না। কিছুক্ষণ এরকম ইশারা করে সে জ্ঞান হারালো। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি যে বাসায় থাকি এটা মফস্বল হওয়ার এখানে একটা বাসায় একটা পরিবারই থাকে, তার পাশে আরেকটা বাসায় আরেকটা পরিবার। আমি ভয়ে পাশার বাসায় তাজরিন আপাকে কল দিলাম। কয়েকবার কল বাজলেও তিনি কল তুলছেন না। বেশ রাত হওয়ায় হয়তো এমনটা হয়েছে। আমার ভয়টা ক্রমান্বয়ে বাড়তে লাগলো। এদিকে মেহেরকে বারবার ডাকতে লাগলাম। ওর কোনো সারা শব্দ নেই। পুরো শরীর মৃত্যু মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থা দেখে আমি দৌড়ে রান্নাঘরে গেলাম। সেখান থেকে সরিষার তেল এনে শরীরে মাখতে লাগলাম। হাত পা গরম করার চেষ্টা করতে লাগলাম। তবে কোনো কিছুই যেন কাজ হচ্ছে না। শরীরটা কেমন যেন শক্ত হয়ে যাচ্ছিল। নাকের কাছে কানটা নিয়ে চেক করলাম নিঃশ্বাস নিচ্ছে কিনা। লক্ষ্য করলাম নিঃশ্বাস নিচ্ছে। বেঁচে থাকার পরও মনে হচ্ছে মৃত্যু লাশটা পড়ে আছে মেঝেতে। এর মধ্যেই তাজরিন আপা কল দিল। আমি কলটা ধরে কেঁদে দিয়ে বলতে লাগলাম, আপা কষ্ট করে আমার বাসায় ভাইয়াকে নিয়ে আসেন। মেয়ের জ্ঞান চলে গেছে, শরীরও ঠান্ডা হয়ে গেছে, একদম স্বাভাবিক লাগছে সব। এই মুহূর্তে হাসপাতালে নেওয়া দরকার। আমি একা পারবো না, আপনারা আসেন দয়া করে। তাজরিন আপা আমার কথা শুনে আশ্বস্ত করে বলল, আমরা এখনই আসতেছি বলেই কলটা কাটলো। এদিকে আমি মেহেরকে ডাকতে লাগলাম, জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলাম। তবে কোনো কিছুতেই উন্নতি হচ্ছে না। 15 মিনিট পার হলো। রাত তখন 3:11। তাজরিন আপা আর তার স্বামী সজীব ভাইয়া এসেছে। তারা এসে মেহেরের কাছে গেল। এরপর সজীব ভাইয়া মেহেরকে ধরে আমাকে বলল, ভাবি ভাইয়াকে এখনই হাসপাতাল নিয়ে যেতে হবে। আমি অ্যাম্বুলেন্স কল করেছি, অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। ঘটনার আকস্মিকতায় আমার কান্নাও যেন চলে গেল।
আমি কাঁদতেও পারছি না, কি হচ্ছে বুঝতেও পারছি না। গা ছমছম করা পরিবেশ যেন চারদিকে বিরাজ করছে। এ দুনিয়ার আমার আপন বলতে আমার স্বামী পালিয়ে বিয়ে করার আমার পরিবার থেকেও আমি বিতাড়িত। মেহেরের কিছু হলে আমার বেঁচে থাকার মতো অবলম্বনও থাকবে না। আমি চুপ হয়ে বসে রইলাম, কোনো কথাই বলছি না। স্তব্ধতা যেন আমাকে গ্রাস করতে লাগলো। ঘড়ির কাঁটায় 3:45, অ্যাম্বুলেন্স আসলো। মেহেরকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। 4:19 হাসপাতালে পৌঁছালাম। ইমার্জেন্সিতে নিয়ে গেল ওকে। তাজরিন আপা আমাকে সান্ত্বনা দিচ্ছে, তবে এতে আমার একটুও চিন্তা কমছে না। আপনজন হারানোর একটা শোক যেন এখনই আমাকে ঘিরে ধরেছে। আমি কেবল হাহাকার বুক নিয়ে স্থির হয়ে ইমার্জেন্সির সামনে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ পর ডাক্তার এসে বলল, রোগীর অবস্থা ভালো না, একটা ইনজেকশন দিয়েছি। যদি জ্ঞান ফিরে তাহলে রোগীকে বাঁচানো সম্ভব, অন্যথায় না। আল্লাহকে ডাকতে থাকেন, কারণ জীবন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ডাক্তারের কথা শুনে আমি একটা ফাঁকা জায়গায় পশ্চিম দিকে ফিরে আল্লাহর নামে সিজদা করে আল্লাহর কাছে মেহেরকে চাইতে লাগলাম। আমার জীবনের শেষ অবলম্বন ফিরিয়ে দেওয়ার আকুতি করলাম। বুকের হাহাকারটা সিজদায় পড়ে চোখের জলে নিভাতে লাগলাম। আল্লাহর কাছে মন খুলে চাইতে লাগলাম। এরকম নিখুঁতভাবে মন দিয়ে হয়তো আল্লাহর কাছে কখনো চাইনি। এবার চাইলাম। আমার এই চাওয়া আল্লাহ ফিরিয়ে দেয়নি। বেশ কিছুক্ষণ পরই মেহেরের জ্ঞান ফেরার পর আমি দৌড়ে গেলাম তার কাছে। এখন বেশ স্বাভাবিক আর সুস্থ লাগছে। ডাক্তার জানালো, আমরা চাইলে রোগীকে এখন নিয়ে যেতে পারি। সকাল 8টা বাজে মেহেরকে নিয়ে বাসায় আসলাম। তবে বাসায় আসার পর থেকেই মনে হতে লাগলো এটা মেহেরের না, মেহেরের রূপ ধরে অন্য কেউ। আর আমার মনে এই অদ্ভুত সন্দেহটা আরও জ্বলালো। হয় মেহেরের একটা অদ্ভুত কাজে কখনো চা কফি খায় না। চা কফি আসক্তি 3টি ক্যাটাগরিতে বিভক্ত। 1. কিছু মানুষ খুব বেশি চা কফি খায়। 2. কিছু মানুষ চা কফি খায় কোনো ভালো মুহূর্তে বা উৎসবে। 3. কিছু মানুষ একদমই চা খায় না এবং চা খাওয়ার প্রস্তাব দিলেও তারা প্রত্যাখ্যান করে। মেহেরের এই ক্যাটাগরি তো 3 নম্বরে পড়ে। সে কখনো চা খায় না, কেউ প্রস্তাব দিলেও খাবে না। কখনো আমি মাঝে মাঝে চা খেলে সে চা খাওয়ার গন্ধটাও নিতে পারতো না। সেই মেহের বাসায় এসে আমাকে বলল, বিনা, আমাকে 1 কাপ কফি দাও কড়া করে। মাথাটা ভীষণ ব্যথা করছে, কফি না খেলে আরও ব্যথা বাড়বে। সকাল সকাল কফি খেলে মন সতেজ থাকে। আমার জন্য প্লিজ কফি নিয়ে আসো, আর সাথে যে কোনো একটা মিষ্টি। আমি মেহেরের কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, তুমি কি ঠিক আছো? কোথাও কি তোমার ভুল হচ্ছে? মেহের, তুমি চা কফি খাও না, আজকে হঠাৎ করে চা কফি চাচ্ছ যে? মেহের কপাল কুঁচকে বলল, বিনা, অসুস্থ কি আমি হয়েছি নাকি তুমি? আমি চা কফি ছাড়া একটা সেকেন্ডও ভাবতে পারি না, আর তুমি বলছো আমি চা কফি খাই না। মজা নিও না প্লিজ, আমার মাথাটা ভীষণ ধরেছে। এখন কফি না খেলে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু করবে। চা কফি আমার কাছে আফিমের মতো। আফিমখোর যেমন আফিম না খেলে কাঁপাকাঁপি করে, তেমনি চা একটু না খেলে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু করে। আর তুমি এসব কী বলছো? আমি চুপসে গেলাম মেহেরের কথা শুনে। ভাবলাম হঠাৎ অসুস্থতায় তার হয়তো মানসিক বিকৃতি ঘটছে। তাই রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে মেহেরকে দিলাম। মেহের কফিতে 1 চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি চায়ে কফি মিশিয়ে এনে দিয়েছো? আমি ব্ল্যাক কফি চেয়েছি বিনা, আমাকে ব্ল্যাক কফি দাও। এই কফিতে আমার মাথা ব্যথা কমবে না। মেহেরের কথা শুনে আমি আরও বিচলিত হয়ে গেলাম, কারণ ব্ল্যাক কফি যারা সচরাচর কফি খায় না তাদের উইশ লিস্টে থাকে না। মেহেরের কথা শুনে আমতা আমতা করে বললাম, সত্যি কি তুমি ব্ল্যাক কফি খাবে? আমি বিষয়টা বেশ জটিল করে ফেলছি হয়তো, তবু বলতে বাধ্য হচ্ছি, তুমি কখনো চা কফি খেতে না, আজকে কি এমন হলো একেবারে ব্ল্যাক কফি চাচ্ছ? মেহের কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, বিনা, আমি নিজেও অবাক হচ্ছি তোমার আচরণ দেখে। আমি সবসময় চা কফি খোর ছিলাম, আজকে তোমার কি এমন হলো যে তুমি এমন করছো? আমি আর কথা বাড়ালাম না। এ চা কফি
প্রসঙ্গ এড়িয়ে গেলাম। মেহের অসুস্থতার জন্য অফিস থেকে 1 সপ্তাহ ছুটি নিয়েছে। আমিও ভাবলাম এই 1 সপ্তাহে সে হয়তো স্বাভাবিক হয়ে উঠবে, শরীরের উপর যে ধকল গিয়েছে সেটা কাটিয়ে উঠবে। তবে রাত গভীর হতেই আমার সকল আশা হতাশায় পরিণত হলো। রাত তখন 3টে বাজে। আমার দুঃস্বপ্নে ঘুম ভাঙে। এমন স্বপ্ন আগে কখনো দেখিনি। স্বপ্নে আমি ছিলাম পদ্মবনী আর মেহের ছিল রাজা আজওয়াদ। সাল 1432। পদ্মবনী ছিল পাহাড়ের কন্যা। পাহাড়ের কোল ঘেঁষে নদী থেকে পানি নিয়ে বাড়ি ফিরছিল সে। রাজা আজওয়াদ ওই পথে শিকারে যাচ্ছিল যেখানে রাজা আজওয়াদের চোখে চোখ পড়ে পদ্মবনীর। রাজা আজওয়াদ প্রথম দেখায় পদ্মবনীকে ভালোবেসে ফেলে। তবে পদ্মবনী ছিল বিবাহিত, তার স্বামীর নাম ছিল বুলবুল। প্রথম দেখায় রাজা আজওয়াদ পদ্মবনীকে বিয়ের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে জানায় সে বিবাহিত এবং তার স্বামী জীবিত। সুতরাং সে চাইলেও রাজাকে বিয়ে করতে পারবে না। অপরদিকে সে তার স্বামীকে ভীষণ ভালোবাসে। রাজা আজওয়াদের এই প্রত্যাখ্যান সহ্য হয়নি, তাই সে পদ্মবনীকে বলে স্বামী মৃত্যু হলে বিয়েতে নিশ্চয়ই বাধা নেই। পদ্মবনী ভয়ার্ত চোখে রাজা আজওয়াদের দিকে তাকিয়ে বলল, মানে? সাথে সাথে রাজা ওয়াদের আদেশে পদ্মবনীর স্বামী বুলবুলকে তুলে এনে পুড়িয়ে মারা হয়। স্বপ্নে বুলবুলের চিৎকার আর্তনাদেই আমার ঘুম ভেঙে যায়। এরকম স্বপ্নে নিজেকে এভাবে আবিষ্কার করাটা স্বাভাবিক লাগছে না। কেন জানি মনে হচ্ছে কিছু একটা হচ্ছে যা আমার চিন্তার আড়ালে লুকিয়ে রয়েছে। আমি ভয়ে ভয়ে টেবিলে রাখা পানির বোতল নিয়ে ডক ডক করে পানি খেলাম। তারপর পাশে তাকিয়ে খেয়াল করলাম এ ঘরে মেহের নেই। আমি পুরো ঘর মেহেরকে খুঁজলাম, খুঁজে পেলাম না। মেহেরকে এ ঘরে খুঁজে না পেয়ে পাশের ঘরে গেলাম। সেখানে মেহেরকে আবারও একই রকমভাবে আবিষ্কার করলাম। মেহেরের উপর দিকে চোখ খুলে মেঝেতে শুয়ে আছে। মেহেরের বুকের সেই কালো বিকৃতা, অথচ এত তাড়াহুড়োতে ডাক্তারের কাছে থেকে আসার পর এই বিকৃতার কথা আমি ভুলেই গিয়েছিলাম। আমি ভয়ে ভয়ে মেহেরকে ডাক দিলাম। মেহেরের কোনো সারা শব্দ নেই। গতকালকের মতোই আমি আবারও মেহেরের বুকের মাঝখানের বিকৃতায় হাত রাখলাম। সাথে সাথে মেহেরের একটা হাত আমার গলার চলে আসলো, আমার গলা টিপ দিয়ে ধরলো। মেহেরের হাতের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম মেহের যে হাত দিয়ে আমায় গলা টিপে ধরেছে সে হাতটা কালো কুচকুচে হয়ে গেছে। সে হাতের নখ পশুর নখের মতো বড় হয়ে গেছে। আমার দম নিতে কষ্ট হতে লাগলো। আমি মেহেরের দিকে তাকাতেই আমার বুক কেঁপে ওঠে। এত ভয়ঙ্কর চেহারা আমি এর আগে দেখিনি। চোখ উপড়ানো, মুখে কাটা ছেঁড়া, দাঁতগুলো বড় বড়, রক্তাক্ত বিভৎস একটা চেহারা। আমার আওয়াজও বুকে আটকে যাচ্ছিল, একদম আওয়াজ করতে পারছিলাম না। চোখটা ঝাপসা হয়ে যেতে লাগলো, আগরবাতির গন্ধ নাকে আসতে লাগলো। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম রুমের বেডে। মেহের আমার পাশেই বসা, তাজরিন আপাও বসে আছে পাশে। আমি মেহেরের দিকে তাকিয়ে দেখলাম সব স্বাভাবিক। তাহলে রাতে আমার সাথে কি হয়েছিল? আমি ক্লান্ত চোখে তাজরিন আপার দিকে তাকালাম। তাজরিন আপা আমাকে বললেন, বিনা ভালো আছো? তুমি রাতে জ্ঞান হারিয়েছিলে, ডাক্তার দেখে গিয়ে ইঞ্জেকশন দিয়ে গিয়েছিল, বলেছিল সকালের মধ্যে জ্ঞান ফিরবে। আলহামদুলিল্লাহ জ্ঞান ফিরেছে। মেহের ভাই তো খুব ভয় পেয়ে গিয়েছিল। তোমাদের পরিবারের বিপদ যেন কাটছেই না। মেহের ভাই অসুস্থ হলো, এখন আবার তুমি। নজর লেগেছে কিনা কে জানে। হুজুর দেখিয়ে নিব একটু। আচ্ছা, তুমি রাত 3টাতে বাসায় উঠানে কি করছিলে? মেহের ভাই হুট করে ঘুম থেকে উঠে তোমাকে না দেখে বাইরে বের হয়। তখন উঠানে তোমাকে অজ্ঞান অবস্থায় পায়। আমার ধারণা ছিল গত রাতে ঘুমাওনি, তাই হয়তো শরীর দুর্বল হয়ে অজ্ঞান হয়ে গিয়েছো। তবে বাসায় উঠানে এত রাতে কি করতে গিয়েছিলে বুঝতে পারছিলাম না। আমি তাজরিন আপার কথা শুনে একটু চমকে উঠলাম। আমি তো উঠানে যাইনি, তাহলে আমাকে উঠানে অজ্ঞান অবস্থায় কি করে পাবে? গত রাতে আমি প্রথমে স্বপ্ন দেখলাম, এরপর সেটা ভেঙে গেল। আমি উঠে পাশের রুমে মেহেরকে আবারও অদ্ভুতভাবে আবিষ্কার করলাম। এরপর মেহের ভয়ঙ্কর রূপ দেখে অজ্ঞান হলাম।
আমার তো পাশের রুমে থাকার কথা, ওখানে কি করছিলাম তাহলে? আমি যা দেখেছি সব কি স্বপ্ন? আমি তাজরিন আপার প্রশ্নে কি উত্তর দিব বুঝতে পারছিলাম না। নিজেকে একটু সামলে বললাম, আমার কিছু মনে নেই আপা। মনে করতে নিলেই মাথা ভীষণ ব্যথা হচ্ছে। মেয়ের আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর চাপ নিয়ে মনে করতে হবে না, সুস্থ হয়েছো এটাই অনেক। তাজরিন আপা নাস্তা নিয়ে এসেছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাইয়ে দিচ্ছি। তাজরিন আপাও আমার থেকে বিদায় নিয়ে সে সময় চলে গেল। আমি ওয়াশরুমে ফ্রেশ হতে নিলাম। বেসিনের আয়নাতে নিজের গলায় দিকে তাকিয়ে অবাক হলাম। গলায় লাল হয়ে দাগ হয়ে আছে। তার মানে গতকাল সত্যি কেউ আমার গলা চেপে ধরেছিল। এটা আমার স্বপ্ন ছিল না, মতিভ্রমও ছিল না, এটা ছিল বাস্তব্য, যা এখন আমার কাছে দুঃস্বপ্ন মনে হচ্ছে। ঠিক এমন সময় আমার নাকে আগরবাতির গন্ধ ভেসে আসলো। আমি গন্ধটার উৎস খুঁজতে ওয়াশরুম থেকে বের হয়ে ঘরে ঢুকতেই আমার আত্মা কেঁপে উঠল। মেয়ের দ্বিখণ্ডিত হয়ে মেঝেতে পড়ে আছে, রক্তে পুরো মেঝে রক্তাক্ত হয়ে আছে। গল্প ছায়া।